সেটা হচ্ছে লেকচার 6 অ্যাকচুয়ালি, অপটিমাল ডিসি পাওয়ার ফ্লো। আমরা এসি পাওয়ার ফ্লোর ফর্মুলেশন করেছিলাম, সেটা এখন অ্যাপ্রক্সিমেশন করব ডিসি পাওয়ার ফ্লো যাতে আমরা ঠিক করতে পারি, সেই ফর্মুলেশনটা ডেরাইভ করব, কি অ্যাজাম্পশন আছে সেগুলো কনসিডার করে। অ্যাপ্রক্সিমেশন টু দ্য পাওয়ার ফ্লো। আমরা পাওয়ার ফ্লো ইকুয়েশনের সাথে সবাই পরিচিত। এই ইকুয়েশন কিছু বলবে? পাওয়ার ফ্লো ইকুয়েশন, এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে কারো মনে পড়ছে? এটা একটা কনস্ট্যান্ট, কিন্তু এটা হচ্ছে বেসিক পাওয়ার সিস্টেম কোর্সের সাথে রিলেটেড ইকুয়েশন, রিয়েল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার। এই ইকুয়েশনটা এই ফর্মে কিভাবে আসলো সেটা কি মনে পড়ছে কিভাবে আসলো? আচ্ছা, আমরা তাহলে ওই জায়গাটা একটু রিভিজিট করে আসি, কেমন? যে ওই ইকুয়েশন দুটা, রিয়েল পাওয়ারের ইকুয়েশন এই ফর্মে, রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়েশন এই ফর্মে কেন আসলো সেটা আমাদের জানা দরকার। তবে আমি বলে রাখতেছি, এটা হচ্ছে আমাদের অপটিমাল পাওয়ার ফ্লো মডেলের সেট অফ ইকুয়েশন। এটা একটা, তার মধ্যে যে একটা ইকুয়েশন হচ্ছে ইকুয়ালিটি কনস্ট্যান্ট, যে টার্মটা আছে তার সাথে রিলেটেড। ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে, সেটা আমরা এখন দেখাচ্ছি না। আর অবজেক্টিভ ফাংশন আছে, সেটা এখন কনসিডারে আসছি না। পরে আমরা এখানে ফোকাস করে নেটওয়ার্কের ব্যাপার আছে এখানে, এটা কনসিডার করে এরপরে হচ্ছে আমরা অবজেক্টিভ ফাংশন প্লাস ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের কথা বলবো। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে আসলো, রিয়েল পাওয়ারের এক্সপ্রেশন টা আমরা দেখে আসি। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন একইভাবে, সেটার জন্য আবার স্ক্রিন শেয়ার দিতে হবে আমার, আবারও শেয়ার স্ক্রিন, সেটা আছে কোথায়, এই জায়গায় আছে। তো এটা পাওয়ার ফ্লো ইকুয়েশন ফর্মুলেশন, একটা ফাইল পাওয়ার ইকুয়েশন ফর্মুলেশন দিয়ে করি, ডিসপ্লে মোডে দিই। তাহলে যে বেসিক যে ইকুয়েশন পাওয়ার ফ্লো, সেটা হচ্ছে কারেন্টের, যে কারেন্ট নেটওয়ার্কের ভেতর যে নোডের মাঝখানে যে লাইন আছে, লাইনগুলোর ভিতর যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই ফ্লোর যে ভেক্টর, মানে বিভিন্ন ব্রাঞ্চের ভিতর দিয়ে লাইন 1 2 3, like line 1 may be considered in between node 1 and 2, line 2 in between node 2 and 3। জাস্ট একটা एग्जांपल দিলাম যে এরকম ভাবে আমরা 1 2 3 এরকম লাইন কারেন্ট গুলো আমরা এক্সপ্রেশনটা এইভাবে প্রকাশ করতে পারি যে y ম্যাট্রিক্স ইনটু ভোল্টেজ ভেক্টর, ভোল্টেজ v1 v2 v3 এভাবে প্রত্যেক নোডের ভোল্টেজ। তাহলে আমরা এভাবে যদি y ম্যাট্রিক্সটা একটা পার্টিকুলার লাইনের কথা কনসিডার করি, যে লাইন 1 এর ফর एग्जांपल 2 নাম্বার ইকুয়েশন, লাইন 1 এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে সেই লাইন 1টা আসলে কোন কোন নেটওয়ার্কের কোন কোন নোডের সাথে কানেক্টেড আছে, তাহলে ওই নোডগুলোর সাথে যে y ম্যাট্রিক্সের এলিমেন্ট আছে লাইনের লাইন, ওই নোডের সাথে যে লাইনগুলো লিংক আছে, আমি কোনো একটা লাইন ধরতেছি, এখন ওই লাইনটা তো আর অন্যান্য লাইনের সাথে লিংক আছে, তাহলে এভাবে নোডের ভোল্টেজ এবং প্রত্যেকটা লাইনের সাথে যে অ্যাডমিটেন্স আছে, y ম্যাট্রিক্স আছে, এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলো সাম করলে আমরা কারেন্টের এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি। তো এখন আমরা যদি একটা সিস্টেমের ভিতর, একটা সিস্টেমের অ্যাপারেন্ট পাওয়ার কনসিডার করি, তাহলে ভোল্টেজ ইনটু কারেন্টের কনজুগেট, তাই না? এরপরে আমরা কি করব, যে কারেন্টের যে আই স্টার, আমরা এক্সপ্রেশনটা দেখলাম, কনজুগেটটা এটা কনসিডার নিয়ে কারেন্টের সাথে ভোল্টেজের মাল্টিপ্লাই করলাম, এরকম একটা এক্সপ্রেশন পেলাম, বিআই ইনটু y ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আবার কে এলিমেন্টের ভেক্টর ভোল্টেজ। এভাবে যদি n, এখানে যে nটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ বাস ইন দা নেটওয়ার্ক, V is vector of voltage, I is the vector of current, Y is the admittance, Y matrix.
তো এই এক্সপ্রেশনটাকে আবার আমরা আরেক ফর্মেও লিখতে পারি, ভোল্টেজ এক্সপ্রেশনটাকে, হ্যাঁ, ফেজর ফর্মে। ফেজর ফর্মে আমরা এভাবে লিখতে পারি, অ্যাঙ্গুলার ফর্ম আর কি, পোলার ফর্ম, ভি ইন্টু ভি যে অ্যামপ্লিটিউড মানে মডুলাস ইন্টু দ্য অ্যাঙ্গেল ই যে থিটা আই, দেন উই ডিফাইন দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন বাস আই অ্যান্ড দ্য বাস কে। তাহলে বাস আই এবং বাস কে এর মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স, পাওয়ার অ্যাঙ্গেল বা ভোল্টেজ অ্যাঙ্গেল। তো ফার্দার উই ক্যান ডিকম্পোজ ওয়াই এলিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কন্ডাক্ট্যান্স আর একটা হচ্ছে সাসেপ্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্সের ইনভার্স এলিমেন্ট আর হচ্ছে রিঅ্যাকট্যান্সের ইনভার্স এলিমেন্ট। তাহলে অ্যাডমিটেন্সটাকে আমরা এভাবে ভাগ করতে পারি। তাহলে যে কল কন্ডাক্ট্যান্স এন্ড বি ইজ দ্য কল সাসেপ্ট্যান্স। তো এই এক্সপ্রেশন এসআইটাকে আবার আমরা কি করতে পারি এভাবে, যে ভিআই ভিকে ই থিটা আই, এখন যেহেতু এটা কনজুগেটের মধ্যে আছে সুতরাং ওয়াই আই কে কনজুগেটের ভিতর থাকার কারণে আমরা যে এই টার্মটা মাইনাস টার্মটা চলে আসলো। এভাবে আমরা ফার্দার এসআই কে পিআই প্লাস জে কে আই এক্সপ্রেশনে ডিভাইড করতে পারি, রিয়েল রিঅ্যাক্টিভ, রিয়েল আর ইমাজিনারি পার্ট। এগেইন উই ক্যান রিড, আমরা এভাবে লিখতে পারি পি আই প্লাস জে কে আই কিউ আই, দেন এক্সপ্রেশন। তো একে আমরা যদি ভাগ মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি পি আই আর কিউ আই এর এক্সপ্রেশনটার লাস্ট যে চেহারাটা সেটা দাঁড়াচ্ছে 10 নাম্বার ইকুয়েশন, যে পি আই রিয়েল পাওয়ারের সাথে রিলেটেড, যেগুলো শুধু এখানে কস আছে জে ছাড়া, মাঝখানের ভিতরের যে আছে সেই জে, মানে ইমাজিনারি পার্টগুলো আর রিয়েল পার্টগুলো সেপারেট করলে আমরা এই এক্সপ্রেশনটা এইভাবে দেখতে পাই। কেমন? তাহলে এটাই হচ্ছে আমাদের ওই স্লাইডে যে আমরা এক্সপ্রেশন দেখলাম, লাস্ট এক্সপ্রেশন, এটা হচ্ছে এসি পাওয়ার ফ্লো কমপ্লিট ইকুয়েশন নেটওয়ার্কের in terms of voltage magnitude in different nodes, conductance, susceptance, angle, cosine of angle between theta I k node, তারপরে সাইন পার্ট। তো এভাবে আমরা এই এক্সপ্রেশনটাকে আমরা এখন এখানে স্টপ করে আগের স্লাইডে চলে যাচ্ছি। আগের স্লাইডে যেতে হলে আমাকে আবার শেয়ার দিতে হবে, শেয়ার, তাহলে কোথায় স্লাইডে, শেয়ার স্ক্রিন। তো এই এক্সপ্রেশনটা ওখানে যেমন যে এক্সপ্রেশন গুলো আছে এখানের সাথে শুধু একটা যুক্ত হয়েছে পিকে মাইনাস, যেহেতু আমরা ইকুয়ালিটি কনস্ট্যান্টের কথা বলছি তাহলে পিকে হচ্ছে ইনজেক্টেড পাওয়ার ইন এ পার্টিকুলার নোড কে, ইনজেক্টেড পাওয়ার এই নোডে যেটা, আর এই পাশে কি ব্রাঞ্চের ভিতর দিয়ে যে পাওয়ার গুলো ফ্লো হয়ে চলে যাচ্ছে। তাহলে দুইটার যেটা এভাবে এক্সপ্রেশনটা লিখলে আমরা বলতে পারি জিরো, কারণ ইনজেকশন পাওয়ার ইজ ইনকামিং পাওয়ার ইজ ইকুয়াল টু আউটগোয়িং পাওয়ার, লাইক কেসিএল না। ঠিক একইভাবে রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য যে কোনো একটা নোডে কি রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা ইনজেক্টেড হচ্ছে সেটা হচ্ছে আউটগোয়িং রিঅ্যাক্টিভ পাওয়ারের সামেশনের সমান। তো এরপরে আমরা যদি এই ইকুয়েশনটার দিকে তাকাই তাহলে এটা হচ্ছে নন লিনিয়ার এবং সিমালটেনিয়াস ইকুয়েশন। এই ইকুয়েশন নিয়ে অবশ্যই প্রসিড করা যাবে এসি পাওয়ার ফ্লো মডেল আমরা যদি সলভ করি, কিন্তু আমরা আমাদের যেহেতু এটা ট্রান্সমিশন লেভেলে সেখানে বেশ কিছু অ্যাপ্রক্সিমেশনের বেসিসে আমরা শুধু রিয়েল পাওয়ারটাই ডিল করব, রিয়েল পাওয়ারই হ্যান্ডেল করব, রিয়েল পাওয়ারই ট্রানজাকশন করব, এই জন্য আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনসিডার করব না, এবং তার জাস্টিফিকেশন আমরা দেব কেন রিঅ্যাক্টিভ পাওয়ারটা আমরা কনসিডার না করলে কোনো সমস্যা নেই। এনিওয়ে, তাহলে আমাদের লিনিয়ার এক্সপ্রেশন যদি করতে চাই তাহলে এখানে কিছু ইনটিউটিভ অ্যানালাইসিস আমাদের প্রয়োজন আছে। সেই অ্যানালাইসিসের যে এক্সপ্রেশন গুলো আমি প্রথমে যদি বলি, ডেফিনেশন গুলো অ্যানালাইসিস করার সাথে তিনটা অ্যাপ্রক্সিমেশন বা সিম্পলিফিকেশন আছে। একটা হচ্ছে যে ফার্স্ট ডিসি পাওয়ার, ফার্স্ট হচ্ছে কি যে ডিসি পাওয়ার ফ্লো সিম্পলিফিকেশন অ্যাজিউম লসলেস ট্রান্সমিশন লাইন রেজিস্ট্যান্স
compared to reactance is negligible. কারণ এখানে আমরা ফর এক্সাম্পল 380 কেভি লাইন বা প্লাস এর চেয়ে বেশি হাই ভোল্টেজ লাইন, সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটা আসলে নেগলিজিবল থাকে রিঅ্যাকট্যান্সের তুলনায়, কারণ আমরা সেখানে ভোল্টেজটাই আপ করি, লাইন কারেন্ট কমাই দিই, তো সেজন্য রেজিস্ট্যান্সের ভ্যালু কমে যায়, ইফেক্টিভ রেজিস্ট্যান্স কম্পেয়ার টু লাইন রিঅ্যাকট্যান্স। তাহলে the higher the voltage level of the considered grid, the more valid this assumption is. The average resistance reactance ratio ranges from 0.1 to at 380 kV line and 0.32 বেড়ে যাচ্ছে যখন ভোল্টেজ লেভেল কমে যাচ্ছে। অর্থাৎ আমি যদি বলি যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য আরএক্স রেশিওটা কি হবে, এর চেয়ে আরো বেশি হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু তখন সিগনিফিক্যান্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ট্রান্সমিশন লাইনের কথা কনসিডার করছি ন্যাশনাল গ্রিডের মডেল, সেই ক্ষেত্রে আমরা কি করব যে আরএক্স এর ভ্যালু যত ভোল্টেজ বাড়াতে পারি তত আরএক্স এর ভ্যালুটা আরএক্স রেশিওটা তত কমে যাবে। আরএক্স রেশিও বিলো 0.5, the average error is always smaller than 5%. যদি আরএক্স এর ভ্যালুটা আরএক্স রেশিও ভ্যালুটা 0.5 এর নিচে থাকে, তাহলে পাওয়ারের যে ফ্লোটার অ্যাজাম্পশন হবে, ফর এক্সাম্পল 100 মেগাওয়াট পাওয়ার ফ্লো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে 5% এরর হবে। আর যদি 2% হয়, 2% এরর হবে যখন আরএক্স এর ভ্যালু 0.2 হবে। অর্থাৎ আরএক্স এর ভ্যালু যত বেশি কম হবে আরএক্স রেশিও, তত এররটা কম হচ্ছে। তাহলে এটা একটা অ্যাজাম্পশন বা জাস্টিফিকেশন যে আমরা কেন আর কে নেগলেক্ট করতেছি। এরপরে দ্বিতীয় অ্যাজাম্পশন বা সিম্পলিফিকেশন হচ্ছে, আমরা বলছি যে ভোল্টেজ প্রোফাইল ফ্ল্যাট থ্রু দা নেটওয়ার্ক। অর্থাৎ একটা গ্রিড সাবস্টেশনের বিভিন্ন নোডে আমরা বলতে পারি যে পার ইউনিট ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি 1 পার ইউনিট। ভোল্টেজ ভ্যালু, এই ভোল্টেজ প্রোফাইলটা অলমোস্ট সমান সব জায়গায়, কম বেশি হতে পারে। তো যাই হোক, এটার উপর একটা আমরা আরো ফার্দার কিছু বলছি, হাউএভার অলমোস্ট ইম্পসিবল টু অ্যাভয়েড ভোল্টেজ ফ্লাকচুয়েশন। তারপরে কিছু থেকে যায়, ফর স্মল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন ভোল্টেজ লেস দ্যান 0.01 পার ইউনিট, the average error made by this assumption is limited to 5%. অর্থাৎ 0.01 পার ইউনিট যদি ডেভিয়েশন হয় ভোল্টেজে, তাহলে এরর মানে পাওয়ার ট্রান্সফারের ভিতর এরর হবে মেগাওয়াট হিসাবে 5%, যা মেগাওয়াট ক্যাপাসিটি আছে ট্রান্সফার হচ্ছে তার 5% এরর হতে পারে। However, the realistic example of voltage fluctuation in actual power systems show that this assumption is the most critical one and is the largest source of DC power flow errors. অর্থাৎ বাস্তবে যেহেতু কিছু এই ফ্ল্যাট যেটা আমরা বলছি এটা ফ্ল্যাট থাকে না, সুতরাং ডিসি পাওয়ার ফ্লো মডেলের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে 3 to 5% এরর হবে, আমরা যা ক্যালকুলেশন করে পাচ্ছি পাওয়ার ফ্লোতে। নেক্সট আসি যে থার্ড নাম্বার simplification by assumption is that the voltage angle difference between neighboring nodes are small. দুইটা গ্রিড সাবস্টেশনের মাঝখানে যে ভোল্টেজ অ্যাঙ্গেলের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে খুব স্মল, সাধারণত 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফারেন্স হয়, এর চেয়েও কম হতে পারে। In general, this assumption is more correct if the grid is weakly loaded. However, even during peak load, this assumption is justifiable in mesh grid. অর্থাৎ গ্রিড যদি মেশ হয় তাহলে এবং পিক আওয়ারের সময় যদি লাইটলি লোডেড না থাকে, উইকলি লোডেড না থাকে, যদি পিক লোড হয় তাহলে এই ভ্যালুটা অ্যাঙ্গেল ডিফারেন্সটা বেড়ে যায়। তো অ্যাঙ্গেলের ডিফারেন্সটাই আসলে পাওয়ার ফ্লো ইন্ডিকেট করে। পাওয়ার ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে সেটা নির্ভর করবে অ্যাঙ্গেলের উপর। অ্যাঙ্গেল যেখানে বেশি হবে তার থেকে কম অ্যাঙ্গেলের দিকে পাওয়ারটা ফ্লো হবে। তাহলে অ্যাঙ্গেল ডিফারেন্সটা যেহেতু পাওয়ার ফ্লো বেশি হলে, পাওয়ার ফ্লো যখন বেশি হবে তখন অ্যাঙ্গেল ডিফারেন্সটা বেশি হওয়ার কারণে আসলে পাওয়ার ফ্লো বেশি হবে, তখন আমরা এই তখন একটা এররের পার্সেন্টেজটা একটু বেড়ে যাবে। এখানে একটা স্যার মেশড গ্রিড মানে কি স্যার? ম্যাশ গ্রিড বলতে গ্রিডটা ধরো যে
এমনি রেডিয়াল না, একবারে যে সেন্টার পয়েন্ট থেকে একই ডিরেকশনে পাওয়ার ফ্লো হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউশন সাইড, এরকম না। এটা হচ্ছে ম্যাশ। সাধারণত ডিস্ট্রিবিউশন সাইডের গ্রিডগুলো ম্যাশ থাকে। তো ডিস্ট্রিবিউশন সাইডের ক্ষেত্রে আমরা জানি যে ভোল্টেজ ডিফারেন্স অনেক বেশি হয়, কিন্তু ট্রান্সমিশন লাইন যেহেতু ম্যাশ না, সেই ক্ষেত্রে ট্রান্সমিশন গ্রিডের ক্ষেত্রে এইটার ডিফারেন্সটা কম থাকে। তো উইন্টার পিক লোড অফ 13 গিগাওয়াট। স্যার অ্যাঙ্গেল ফ্লোটা একটু দিতে অ্যাঙ্গেল ফ্লোটা অ্যাঙ্গেল ফ্লোটা স্যার অ্যাঙ্গেল ফ্লো একটু বুঝে বলতে। হ্যাঁ, ওই অ্যাঙ্গেলটা আমরা একটু আরেকটু পরে অ্যাঙ্গেল আমি দেখাবো যে অ্যাঙ্গেলের ফ্লোটা, অ্যাঙ্গেলের কারণে যে পাওয়ার ফ্লো হচ্ছে সেটা আমরা একটু সিম্পলিফিকেশন পরে আসতেছি। আমি এই কথাগুলো শেষ করি। Winter peak load of 13 gigawatt in Belgian high voltage grid leads to a maximum voltage angle difference 6 degree. মানে দুইটা লাইনের যে নেটওয়ার্ক আছে, ট্রান্সমিশন নেটওয়ার্ক, সেটা বেঞ্চমার্ক নেটওয়ার্ক না রিয়েলিস্টিক নেটওয়ার্ক। তাহলে আমরা যদি বেঞ্চমার্ক নেটওয়ার্কের কথা বলি, যেমন IEEE 24 বাস সিস্টেম, তাহলে এখানের ভিতর দুইটা লাইনের মাঝখানে যে নোড আছে, দুইটা লাইন কানেক্টেড করে যে দুইটা নোড আছে, সেই নোডের ভিতর ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাঙ্গেল 6 ডিগ্রি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যখন পিক হয়, পিক ডিমান্ড বেলজিয়ান নেটওয়ার্কে 13 গিগাওয়াট পাওয়ার ফ্লো হচ্ছে, এরকম স্টেজে 6 ডিগ্রি পর্যন্ত হয়। In this case, which only occurs a small number of lines, the fault made by linearization of the sine and cosine term is less than 1%. তো ওই পাওয়ারের সাথে সাইন কোসাইন টার্মস আছে, তা এখানে ওগুলো ইনসিগনিফিকেন্ট হয়, আমি ওই পরে আসতেছি। এনিওয়ে, যেটা আমি বলতে চাচ্ছি যে অ্যাঙ্গেল ডিফারেন্সটা যখন পিক আওয়ার হবে তখন বেশি হবে, এবং সব লাইনের ভিতর দিয়ে সমান ডিফারেন্স হবে না, কোনো কোনো লাইনটা বেশি হবে। In general, one can conclude that for high voltage grid, which are mostly the ones looked at unit commitment model, the accuracy of DC power flow is around 5% altogether compared to AC power flow and average over all line. তাহলে আমরা যদি ইরটার কথা চিন্তা করি সব লাইনের ক্ষেত্রে এবং ট্রান্সমিশন, এবং যদি আমি সেটা মডেলটা করি ইকোনমিক ডিসপাস, আইদার ইকোনমিক ডিসপাস অথবা ইউনিট কমিটমেন্ট, যেখানে আমরা পাওয়ার ট্রানজেকশনের কথা বলি, টেকনিক্যাল অপারেশনের কথা না বলে, যেটা পাওয়ার যে বেচা কেনা হচ্ছে, যে রিয়েল পাওয়ার, যেটা অ্যাকচুয়ালি কিলোওয়াট, সেই ক্ষেত্রে সেই মডেলের ক্ষেত্রে আমরা এই ইররটুকু 5% ইররটা, সেটা একটা মানে নেগলিজিবল, এটাকে আমরা চিন্তা করেই এরকম মডেলের কথা যাইতে পারি। এরকম মডেল আরো খাও। আমি বলছি যে একটু মাইক্রোফোনটা অফ রাখার জন্য, হ্যাঁ, অফ রাখলে এটা আননেসেসারি নয়েজ আসতেছে। স্যার আপনি পার্টিসিপেন্টে গিয়ে সবাইকে মিউট করে দিতে পারেন। মাঝে মাঝে তোমার কথা বলতে তো দরকার আছে, তুমি নিজেদেরকে সতর্ক করতে হবে। হ্যাঁ, এনিওয়ে, আমরা যাচ্ছি আবার যে নেগলেক্ট রিঅ্যাকটিভ পাওয়ার। আমরা বলছি যে এই দুটো এক্সপ্রেশনের ক্ষেত্রে রিঅ্যাকটিভ পাওয়ারটা আমরা কনসিডার করতেছি না, only real power is flow in the network. কেন এই জাস্টিফিকেশনটা আমরা হুট করে বলে ফেললাম যে রিঅ্যাকটিভ পাওয়ার নিব না, শুধু রিয়েল পাওয়ার কনসিডার করব, যেটা ইউজুয়াল প্র্যাকটিস রিয়েল পাওয়ার ট্রানজাকশন করার। কিন্তু এর ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে এখানে শর্ট করে এভাবে না কেটে আমরা আরেকটু ফার্দার যাইতে পারি যে কিভাবে সেই সিম্পলিফিকেশনটা হচ্ছে। তো আমরা এখন সেটার জন্য একটা নোটে যাচ্ছি, শেয়ার স্টপ করে পিডিএফ এ চলে যাচ্ছি, শেয়ার স্টপ, শেয়ার দিলাম, শেয়ার স্ক্রিন, এই ফাইলটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। তাহলে এখানে ডিসি পাওয়ার ফ্লো ইকুয়েশন আমরা দেখছি। ডিসি পাওয়ার ফ্লো ইকুয়েশনের ভিতর এই জায়গা থেকে আমরা যদি শুরু করি, তো এখানে যে দুটো ইকুয়েশন আছে সেম, আমরা আগে যেটা দেখলাম। তো এখানে ওই যে রিঅ্যাকটিভ পাওয়ার যে আমরা ফেলে দিলাম, এর যাওয়ার আগে
আমরা আরেকটু অবজারভেশন করতে পারি যে আমরা যদি বললাম যে রেজিস্ট্যান্স হচ্ছে নেগলিজিবল দেন রিঅ্যাক্ট্যান্স, তাহলে 1 নাম্বার অবজারভেশন এটা। তাহলে সেটা যদি নেগলিজিবল হয় তাহলে সেই নেগলিজিবলটা এক্সপ্রেশনটা আমরা এভাবে বের করছি যে আমরা ধরে নেই কোনো একটা লাইনের ভিতর আর এবং জে আর এক্স আছে, তার মানে ইম্পিডেন্স অফ দ্যাট লাইন, পার্টিকুলার লাইন বিটুইন কে এন্ড আই, কে এন্ড জে এখানে উল্লেখ করছে, কে এন্ড জে, কে এন্ড জে এর ভিতর যে রেজিস্ট্যান্স এটা, রিঅ্যাক্ট্যান্স এটা, এই যে কিন্তু ওই যে না যেটা যে এখানে ইন্ডেক্সিং পারপাসে ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট যে এক্স এর ভ্যালু যে ইমাজিনারি সেটা বোঝানোর জন্য। এনিওয়ে এখানে জে এর আগে প্লাস হবে মনে হয় স্যার, আর প্লাস জে এক্স হবে। আর প্লাস জে এক্স হতে পারে, আর প্লাস জে এক্স হলেও এট দ্য এন্ড একই রকম রেজাল্ট আমরা পেয়ে যাব। এনিওয়ে হ্যাঁ, আর প্লাস জে এক্স। তো দেখুন যেহেতু y ইকুয়াল টু 1 বাই জে, তাহলে 1 বাই জে যেহেতু জেড কে এভাবে আর প্লাস জে এক্স ধরছে, এই যে এখানে ঠিকই বলছো তুমি, এখানে প্লাস লাগছে তাহলে এখানে মাইনাস প্লাসই হবে। তো এটাকে আমরা উপর নিচে আর মাইনাস জে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে এটা, লাস্ট 2 নম্বরের শেষের দিকের অংশটা। এটাকে আবার যদি আমরা সেপারেট করি দুইটা টার্মে, আর আর জে এক্স এর টার্ম দিয়ে ডিনোমিনেটর ডিনোমিনেটর দিয়ে, তাহলে এভাবে হবে। তাহলে এই টার্মকে আমরা বলবো জি, আর পরের টার্মটাকে বলবো জে বি। ঠিক আছে, তাহলে জি এর টার্ম হচ্ছে এটা, বি এর টার্ম হচ্ছে এটা, কন্ডাক্টেন্স সাসেপ্টেন্স। তো জি এর ভ্যালু আমরা যদি আর এর ভ্যালুটা কম্পারেটিভলি স্মল ধরি, এই যে আর এর ভ্যালু খুব স্মল, তাহলে আর স্কয়ার এর ভ্যালু আরো স্মল, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু ক্লোজ টু 0 হচ্ছে। আর এখানে আর এর ভ্যালু স্মল হওয়ার কারণে আর স্কয়ার এর ভ্যালু আরো ছোট, তাহলে x বাই x স্কয়ার এই ভ্যালুটা 1 বাই x থাকলো। ঠিক আছে, তাহলে আমরা জি টার্মটা অমিট করে দিতে পারি এক্সপ্রেশন থেকে। এই যে এখানে যে 5 নাম্বার এক্সপ্রেশন হলো কনক্লুশন, এই কনক্লুশনটা টানার পরে আর যে আর এর ভ্যালু নেগলিজিবল দেন এক্স এর ভ্যালু, সেই কনক্লুশন মানে সেই অ্যাজাম্পশনটা কনসিডার করে আমরা এই এক্সপ্রেশন 1 থেকে 5 এ সিম্পলিফাইড ফর্মে আসলাম। ঠিক আছে, তার মানে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে কে যাচ্ছে, জি টার্মটা চলে যাচ্ছে, যে ক্যাপিটাল জি কন্ডাক্টেন্স ভ্যালুটা এখান থেকে এই টার্ম কন্ডাক্টেন্স 0, সুতরাং এই পুরো টার্মটাই চলে যাচ্ছে কন্ডাক্টেন্সের সাথে, কস টার্ম কন্ডাক্টেন্স সাইন টার্ম। হ্যাঁ, যাওয়ার পরে এই ফর্মে থাকলো সাইন এবং কস থাকলো, সেটা থাকলো সাসেপ্টেন্সের সাথে। তো এখন রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অবজারভেশন 2 এখানে আমরা যেটা ওখানে পড়ে আসলাম স্লাইডে, যে 3 নাম্বার অ্যাজাম্পশন বা সিম্পলিফিকেশন ছিল, সেই 3 নাম্বার সিম্পলিফিকেশনটা এখন হচ্ছে 2 নাম্বার। তো এখানে কি বলছে যে আমরা ফিগারে চলে আসি, এটা হচ্ছে এক অ্যাঙ্গেল ল্যামডা, অ্যাঙ্গেলটা হচ্ছে ডিফারেন্স বিটুইন থিটা আই থিটা কে। তাহলে এই মানে দুইটা ভোল্টেজের মাঝখান, থিটা আই ভোল্টেজ যেটা কে ভোল্টেজের মাঝখানের বা থিটা জে ভোল্টেজের মাঝখানের ভোল্টেজ যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে ল্যামডা। ল্যামডার ভ্যালু যদি আমার সাইন টার্ম আছে, তো ওখানে সাইন টার্ম ল্যামডা যদি ছোট হয়, আমরা বলছি যে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, ট্রান্সমিশন গ্রিডের ক্ষেত্রে অ্যাঙ্গেল ডিফারেন্স পিক আওয়ারে খুব বেশি হয়, তবে খুব বেশি হয় না। ওখানে দেখছে যে 13 গিগাওয়াট পাওয়ার ফ্লোর জন্য 6 ডিগ্রি ডিফারেন্স হয়েছে। তাহলে অফ পিক আওয়ার লাইটলি বা উইকলি লোডেড নেটওয়ার্কে এটার ভ্যালু আরো কম। তাহলে আমরা বলতে পারি ল্যামডার ভ্যালু যদি সাইন ল্যামডার ভ্যালু যদি ছোট হয়, সাইন ল্যামডাকে আমরা রিপ্লেস করতে পারি শুধু ল্যামডা দিয়ে। হ্যাঁ, তো এই যে এই কনক্লুশনটা নেওয়ার কারণে, এবং যখন কোসাইন ফাংশনটা হয়ে যাবে তখন কি, যেহেতু ক্লোজ টু 0 তাহলে 1 হয়ে যাবে। তাহলে দুইটা টার্মকে আমরা এই যে 5 নাম্বার থেকে সিম্পলিফাই করে 6 নাম্বার ফর্মে আসতে পারি, যেখানে আমরা সাইন টার্ম যেটা ছিল সেটার ভ্যালু, সাইন যেটা ছিল সাইনটা উঠাই দিচ্ছি, ল্যামডা যেহেতু ডিফারেন্সটা ছোট, তাহলে সাইন ল্যামডা হচ্ছে এই দুইটা ডিফারেন্স। তাহলে এটা হলো, আর হচ্ছে কস ছিল যেটার সাথে, কস অ্যাঙ্গেল 0 ক্লোজ টু 1, তাহলে এই টার্মটা ফাইনালি পি এবং কিউ এর ভ্যালু আসলো 5 থেকে। এরপরে আমরা কাজ করব হচ্ছে কেন আমরা এই এক্সপ্রেশন গুলোর কনক্লুশন হচ্ছে কেন রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনসিডার করছি না, রিয়েল পাওয়ার কেন কনসিডার করছি, তার এক্সপ্রেশনটা কনক্লুশনটা আছে হচ্ছে
তার আগে আরেকটা জিনিস গেছে, তারা হচ্ছে সেটা বলি নাই যে এখন 6 নাম্বার এক্সপ্রেশন আমরা কি দেখলাম যে ভোল্টেজ ভ্যালু আছে, তাই না? ভোল্টেজের দুইটা নোডের ভোল্টেজ আছে। তো আমরা 2 নাম্বার এক্সপ্রেশনে কি বললাম যে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ভোল্টেজটা ফ্ল্যাট অলমোস্ট বিভিন্ন নোডে, বিভিন্ন গ্রিড সাবস্টেশনে বা গ্রিড বাসের ক্ষেত্রে ভোল্টেজ অলমোস্ট ফ্ল্যাট। এই ভোল্টেজ ভ্যালুটা ফ্ল্যাট হওয়ার কারণে আমরা ধরতে পারি যে দুইটা ফ্ল্যাট হলে, ফ্ল্যাট তো ফ্ল্যাটই, কিন্তু এটা কতটুকু ফ্ল্যাট হবে? পার ইউনিটে ফ্ল্যাট হবে। তাহলে পার ইউনিট যদি 1 হয় তাহলে দুইটার আমরা ভিকে এবং ভিজে কে আমরা 1 ধরতে এই এক্সপ্রেশনটা সিম্পলিফাই করতে পারি, তাই না? এটা তখন 6টার সিম্পলিফিকেশন একটা হবে। আবার ঠিক একই ভাবে ভিকে এবং ভিজে এখানেও সিম্পলিফিকেশন করলে এই টার্মটা একটু সিম্পলিফাই হবে। তবে এখানে এই সিম্পলিফিকেশন করার আগে তারা এই ইকুয়েশন 6 নাম্বার ইকুয়েশনটাকে ব্রেক ডাউন করছে। কিভাবে ব্রেক ডাউন করছে? ফর এক্সাম্পল কে যখন জে এর সমান, অর্থাৎ কোনো একটা লোকাল নোড কে যখন ওই নোডটাই কনসিডার করছে, তখন বিকে কে এর এক্সপ্রেশন হচ্ছে এইটা। এটা কি বোঝাচ্ছে? যে সাসেপ্টেন্স ওটার লোকাল সাসেপ্টেন্স প্লাস ওই নোডের সাথে অন্যান্য লাইনের সাসেপ্টেন্সের সামেশন। ঠিক আছে? এটা হচ্ছে কি ওই ওয়াই বাস ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো হবে। আর অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হবে? যে ফর এক্সাম্পল y1 এগুলো হবে কি যে ওই ডায়াগোনাল এলিমেন্টের যে এই যে এটা বিকে যে ফর এক্সাম্পল কে নট ইকুয়াল টু জে, তখন হবে কি পার্টিকুলার যে রিঅ্যাকটেন্সটা থাকবে তার রিভার্স এবং মাইনাস সাইন। আর যদি ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমরা কনসিডার করি তাহলে হবে কি তার লোকাল যেটা অ্যাডমিটেন্স আছে, সাসেপ্টেন্স আছে, তার সাথে ওই লাইন ওই নোডের সাথে যতগুলো লাইন কানেক্টেড আছে প্রত্যেকের সাসেপ্টেন্সের সাম। তো এইটা এই জিনিসটা কেন বলতেছে? তো ইকুয়েশনটাকে ব্রেক ডাউন করার জন্য, যে আমরা ধরে নিলাম রিঅ্যাকটিভ পাওয়ার ইনজেকশন পার্টিকুলার নোডে, বা ইনজেকশনও হতে পারে, সেটা ট্যাপিং আউটও হতে পারে। আমরা ফর এক্সাম্পল পার্টিকুলার নোডে আমরা কি করি সাধারণত, যে পাওয়ারটা রিঅ্যাকটিভ পাওয়ার ইনজেক্ট করি কি পারপাসে? যেমন সাধারণত আমরা ট্যাপ আউট করি যে লোডগুলো, সেগুলো ইন্ডাকটিভ লোড। তাহলে ক্যাপাসিটর, স্ট্যাটিক ক্যাপাসিটর হোক অথবা ক্যাপাসিটর প্লান্ট হোক, স্ট্যাটিক কন্ডেন্সার হোক, সিনক্রোনাস মোটর হোক, এগুলো দিয়ে আমরা কি করি পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করি। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার আলটিমেটলি আমরা রিঅ্যাকটিভ পাওয়ার ইনজেক্ট করি। তাহলে অথবা শান্টিং হতে পারে, রিঅ্যাকটিভ পাওয়ার শান্টিং হতে পারে চার্জিং লাইন চার্জিং এর কারণে। সেটাও বুস্ট করার জন্য মাঝে মাঝে আমাদের প্লান্ট বসাতে হবে, যেটাকে রিঅ্যাকটিভ পাওয়ারটা কি করে ইমপ্রুভ করবে। হ্যাঁ, ইনডাকটিভ রিঅ্যাকটিভ পাওয়ারকে নিউট্রালাইজ করে যাতে পাওয়ার ফ্যাক্টর 1 হয়, সেরকম একটা প্রসেস করা হয়। তাহলে সেই টার্মটা আমরা পার্টিকুলার নোডেই করি, কি কোনো একটা লাইন নোডে বাসেই করা হয়। তো সেই টার্মটা হচ্ছে এটা। এর পরের টার্মটা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার ফ্লো ইন বিটুইন নোড কে এন্ড জে। কেমন? এর পরের সেকেন্ড টার্মটা, তাহলে এটা আমরা একটা টার্ম সেপারেট করছি, কে কে ধরে বিকে কে ক্যালকুলেট করছি, এবং বিকে জে যখন অন্যান্য নোডের সাথে রিঅ্যাকটিভ পাওয়ার রিলেশন হয়। হ্যাঁ, তো এই এক্সপ্রেশনটা আমরা ফার্দার ওয়াই এলিমেন্ট গুলো সেপারেট করে, যে কে জে এর জন্য যে এক্সপ্রেশন, সেটা বিকে জে যখন অন্যান্য এলিমেন্ট কে কে না হয়ে অন্য কে জে হবে, তখন সব এক্সপ্রেশন গুলো দেওয়ার পরে সিম্পলিফাই করলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আরো সিম্পলিফাই করছে এই কিউ কে যে ভোল্টেজের স্কয়ার ইনটু বি কে মাইনাস কে কে জে এবং দুইটার মাঝখানের যে ভোল্টেজ। তো সে 7 নাম্বার যে এক্সপ্রেশন, 7 নাম্বার এক্সপ্রেশন দিকে যদি আমরা তাকাই তাহলে কি দেখা যাচ্ছে? The first term হচ্ছে correspond to reactive power to consume if an inductive or capacitor is injected একটা পার্টিকুলার নোডে। শান্ট সাসেপ্টেন্স, এটাকে কে যেহেতু শান্ট সাসেপ্টেন্স ইন বিটুইন কন্ডাক্টর অর পার্টিকুলার নোড এন্ড গ্রাউন্ড, তাই না?
তো এই এটা হলো। আর সেকেন্ড টার্ম হচ্ছে করেসপন্ড টু রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লোয়িং অন দ্য সার্কিট কানেক্টেড টু বাস কে। রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লো, হ্যাঁ, বাস কে তে আসতেছে অন্যান্য বাস থেকে, অন্যান্য লাইন থেকে, সেই টার্মটা। Only this circuit will have non-zero BKJ. Non-zero BKJ. Then each circuit will have per unit reactive power flow proportion to the bus K voltage magnitude and difference current voltage at the circuit terminating buses. অর্থাৎ মেন কথা যে এই অন্যান্য বাসের সাথে কে বাসের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা প্রপোর্শনাল আর তাদের সাসেপ্টেন্সের প্রপোর্শনাল। তো এখন আমরা তো অ্যাজাম্পশন করে নিলাম যে অন্যান্য বাসের যে ভোল্টেজ ভ্যালু গ্রিড ট্রান্সমিশন লেভেলে অলমোস্ট ফ্ল্যাট, তাহলে এই ডিফারেন্সটা হবে কি জিরো। জিরোর সাথে এটা কাউন্টে মাল্টিপ্লাই করলে জিরো, তাহলে আলটিমেটলি প্রথম টার্মটা থাকতেছে, তাই না? প্রথম টার্মটা থাকতেছে। তো প্রথম যে টার্মটা থাকতেছে সেটার আবার আরেকটু সিম্পলিফাই করছি দেখি। হ্যাঁ, এটা এই পর্যন্ত আমি এখানে রাখি। এরপরে কি করলো, রিয়েল পাওয়ার ফ্লো। তাহলে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার এখানে যেটা দেখতেছি যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা ফ্লো বলতে ফ্লো হচ্ছেই না। 8 নাম্বার ইকুয়েশনের কনক্লুশন হচ্ছে আমরা যদি ফ্ল্যাট অ্যাজাম্পশন করি, তাহলে সেই ফ্ল্যাট অ্যাজাম্পশন করলে দেখা যাচ্ছে যে রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ নট এ ফ্লো ভ্যারিয়েবল। রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লো হচ্ছে না, অন্য জায়গা থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার আসতেছে না। আসলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা ফ্লো হয় না ওইভাবে। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কি টেকনিক্যাল একটা কনস্ট্যান্ট যেটা মেইনটেইন করে আমরা রিয়েল পাওয়ারটা ফ্লো করে। সুতরাং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজাম্পশন অথবা যেটা ইনজেকশন সেটা হচ্ছে প্রথম টার্মেই থাকবে। এখন রিয়েল পাওয়ারেরও ওইরকম ইনজেকশন পয়েন্ট রাখছে, যেটা জেনারেশন হতে পারে, লোড ক্যাপিং আউট হতে হবে, আর হচ্ছে ফ্লো টার্মিনাল, ফ্লো টার্মস। স্যার হ্যাঁ, একটা প্রশ্ন আছে স্যার। প্রশ্ন বলো। স্যার ওই রিঅ্যাক্টিভ পাওয়ারের যে ইকুয়েশনটা দেখাইলেন এখানে সেকেন্ড টার্মটা জিরো হইলো প্রথম টার্মটা তো জিরো হবে না। না, তার মানে প্রথম টার্মটাতে আমরা ক্যাপাসিটর কানেক্ট করলে নোড বরাবর সেটা রিঅ্যাক্টিভ পাওয়ার ইনজেক্ট করবে, আর যদি শান্ট ইন্ডাকটেন্স লাগাই তাহলে নোড থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার সে কনজিউম করবে। কারণ ক্যাপাসিটর দিলে যেটা আমরা ইনজেক্ট করব সেটা স্যার সেটা তো কোথাও ফ্লো হইতে হবে, নোডের মধ্যে তো সেটা কনজিউম হইতে পারবে না, তাই না? একটা পাওয়ার সিস্টেম একটা নোডের মধ্যে যদি ক্যাপাসিটর দিয়ে আমি রিঅ্যাক্টিভ পাওয়ারটা ইনজেক্ট করি, তো সেটা কোথাও না কোথাও তো ফ্লো হইতে হবে। এক নাম্বার হচ্ছে সেটা। দুই নাম্বার হচ্ছে আমার সিস্টেমের মধ্যে কোথাও না কোথাও তো ইন্ডাকটিভ লোড থাকতেই পারে। তাহলে ওই ইন্ডাকটিভ লোডকে আমি কিভাবে রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে সাপ্লাই দিব? এরকম কোনো পাওয়ার সিস্টেম তো থাকা পসিবল না যে যেখানে স্যার কোনো রিঅ্যাক্টিভ লোড নাই, যেহেতু আমাদের বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে সবসময় বিভিন্ন মোটর আছে বা ইন্ডাকটিভ লোড গুলো আছে। তো এই এর মাধ্যমে আমরা যদি রিঅ্যাক্টিভ পাওয়ারের কনজাম্পশনটাকে বা ফ্লোটাকে জিরো ধরে ফেলি, তাহলে ওই পাওয়ার সিস্টেমগুলো বাস্তবে যেগুলো আছে ফিজিক্যাল, সেটার সাথে এটার রিলেশনটা আমরা কিভাবে করব? এটা আমি প্রথমে বললাম যে এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। তুমি যে এক্সাম্পলটা দিলে সেটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন লোডের ক্ষেত্রে। ডিস্ট্রিবিউশন লোডে স্টিল আমরা কি একেবারে মানে যেহেতু বারবারই এরকম ইনজেক্ট ট্যাপিং আউট হচ্ছে, ইন্ডাকটিভ পাওয়ারটা ট্যাপ আউট হচ্ছে, যদি আমি ডিস্ট্রিবিউশন লাইনের কথা বলছি যেটা এটা কনটেক্সট আউট অফ কনটেক্সট, স্টিল সেখানে ডিস্ট্রিবিউটেড ইনজেকশন করা হচ্ছে, তাই না? বিভিন্ন জায়গায় প্ল্যান্ট বসানো হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট বা স্ট্যাটিক কন্ডেন্সার, সিনক্রোনাস কন্ডেন্সার বসানো হচ্ছে। ইভেন গ্রিড লেভেলেও সিনক্রোনাস কন্ডেন্সার বসানো হচ্ছে। বা ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশনের ক্ষেত্রে সেই ভোল্টেজটা যে ফিক্স প্লাটে থাকে সেইটা মেইনটেইন করা হচ্ছে। তার মানে এটা হচ্ছে থ্রু ফ্লো না, বরং নোডে নোডে এটা করা হচ্ছে, বিভিন্ন বাসের ক্ষেত্রে করা হচ্ছে, যাতে রিয়েল পাওয়ারটা ফ্লোটা মেইনটেইন হয়। ওটাতে হচ্ছে না তা না, অবশ্যই রিঅ্যাক্টিভ পাওয়ার ইনজেক্ট হচ্ছে, যেটা যতটুকু ডিটেরিয়েট করছিল রিঅ্যাক্টিভ পাওয়ার সেটা ওই আচ্ছা, পার্টিকুলার নোডে। তার মানে স্যার ওই আমরা এটা ট্রান্সমিশন লাইন কনসিডার করার কারণে রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্লোটাকে জিরোর মতো কনসিডার করতে পারবো। তবে যদি ডিস্ট্রিবিউশন সিস্টেম হইতো তাহলে এটা এইভাবে চিন্তা করা যাবে না, এরকম স্যার? হ্যাঁ, এরকম। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। এনিওয়ে, তারপরে আমরা এখন যাচ্ছি রিয়েল পাওয়ারের ফ্লোর ইকুয়েশনটা। আলটিমেটলি আমি যেটা বললাম যে যেহেতু ফ্লোর কথাই বলছি, তাহলে আমি যে আর কে সমান ধরবো না, তাই না? যে আর কে
যে মানে ইনজেকশন হলে তো পার্টিকুলার নোডেই হচ্ছে, আমি যদি ফ্লোর কথা বলছি তাহলে যে নট ইকুয়াল টু কে টার্ম ধরে এই এক্সপ্রেশনটা আমরা 9 নাম্বার এক্সপ্রেশনে আসলাম। এখন অবজারভেশন 3 হচ্ছে, এটা তো বলেই দিছি আমি যে ভোল্টেজ ভ্যালু ফ্ল্যাট থাকে কিন্তু প্র্যাকটিক্যালি 0.95 টু 1.05 এর ভিতর চেঞ্জ হতেও পারে। আলটিমেটলি এক্সপ্রেশনটার কথা আমি বললাম যে এইটার ক্ষেত্রে যেহেতু আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি ফ্ল্যাট, তাহলে ফ্ল্যাটটাই ধরি, ইরর আমরা ধরছি যে থাকবে কিছু, তাহলে ইররটা তো আমরা পাবো। বাকি ফ্ল্যাট ধরলে এক্সপ্রেশনটা সিম্পলিফাই হয়ে আসতেছে কি, এই যে ভোল্টেজ ভ্যালু গুলো 1 1 হয়ে যাচ্ছে পার ইউনিটে, ডিকে যে থিটা কে মাইনাস এটা ডিকে যে এটা 11 নাম্বার, আর আগেরটার আগের মতোই আছে স্টিল, এটাও এখানে এই সিগনিফিকেন্ট হচ্ছে ডিকে, যেহেতু এখানে ইউনিট আবার। তাহলে এখানে কনক্লুশন কি দাঁড়ালো, ন্যারো আওয়ার স্টেটমেন্ট অ্যাবাউট পাওয়ার ফ্লো, reactive power flow across circuit is determined by difference in voltage phasor magnitude between terminating buses. Phasor magnitude proportional, অর্থাৎ অ্যাঙ্গেলের ডিফারেন্স যত বেশি হবে পাওয়ার তত বেশি ফ্লো হবে, অ্যাঙ্গেল বড় অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেলের দিকে পাওয়ার ফ্লো হবে। The real power flow across circuit determines difference in phasor angle between terminating buses. Finally, it is interesting to note that this disparity between the maximum reactive power flow and maximum real power flow across a circuit. রিয়েল পাওয়ার যে পরিমাণে ফ্লো হচ্ছে, রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা যদি বলি তাহলে এটা আমরা যে একটু থাকছে, তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারটা আসলে নেগলিজিবল, আমরা বলতে পারি ফ্লো হচ্ছে বা সেটা খুবই নেগলিজিবল, যেটা সেইটাকে আমরা আবার এভাবে বলতে পারি যে পি কে এর ভ্যালু দুইটার মাঝখানে যেটা বলবো, সেটা যদি আমরা ধরি যে আইডিয়ালি পার ইউনিট ভোল্টেজটা 1 না, স্টিল তখন ফ্লো হবে, ফ্লো হলে যে ফ্লোটা হবে সেটা হচ্ছে রিয়েল পাওয়ার তুলনায় অনেক অনেক ছোট, অল্প। সেই হিসাবে আমরা এই কনক্লুশনেই আমরা বলতে পারি যে আমরা এই ভ্যারিয়েবলটাকে নিয়ে ইকোনমিক লোড ডিসপ্যাচ অথবা ইউনিট কমিউনিট প্রবলেম ট্রান্সমিশন লেভেলে করব না রিঅ্যাক্টিভ পাওয়ার। হ্যাঁ, সেই পয়েন্ট থেকেই আমরা কি করছি, ওই যে ইকুয়েশনে সেম আমরা ওখানে বললাম যে লিখে দিলাম যে না আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার আর নিচ্ছি না, রিঅ্যাক্টিভ পাওয়ার ইগনোর করছি। কেন ইগনোর করছি তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এখানে বললাম। তো আমার মনে হয় যে আমরা এই স্লাইডের ক্ষেত্রে আবার একটু গিয়ে এরপরে আমি এখানেই থাকতে চাচ্ছি, এই স্লাইডের কিছু পরে পরে আমরা 8 নাম্বার চ্যাপ্টারে ফিরে আসবো। 8 নাম্বার চ্যাপ্টারে যে এখানে আমরা যেটা পড়তে চাচ্ছিলাম একটু আবার শেয়ার করছি। এক্সাম্পল 8 এ সলিউশন অফ দ্য ডিসি পাওয়ার ফ্লো, যেখানে নেটওয়ার্কটা লাইক দিস, 8 এ 3 বাস সিস্টেম, ট্রান্সমিশন লেভেলে পাওয়ার জেনারেটর প্লান্ট আছে, এখানে একটা 2 নম্বরে প্লান্ট আছে, 3 নম্বরে প্লান্ট আছে, 1 2 3 এর প্রত্যেকটাতে আবার স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, ও সরি ব্ল্যাক স্ক্রিন আসছে স্যার। এখন জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। এখন আমরা দেখি যে এইটা এই নেটওয়ার্কটা যেটা আমি এই মূল বইতে এখানে আসতে যাচ্ছি কিন্তু আসা দেখা যাচ্ছে ঠিক আছে স্যার। তো এখানে তিনটা জেনারেটরের কস্ট ফাংশন দেওয়া আছে, তিনটা প্লান্টের ওয়েট বেসিস করে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে। ট্রান্সমিশন লাইনের লিমিট প্রথমে কনসিডার করে নাই, পরে কনসিডার করছে। তো এই সলভটা কিভাবে করছে সেই জিনিসটা আগে আমাদের জানতে হবে, জানা দরকার। সেই সলভটা এখানে যেমন 3 বাস সিস্টেম দিয়ে দেখাইছে, আর আমি এতক্ষণ যেটা এটা দেখা যাচ্ছে এই ফাইলটা, জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে রিয়েল পাওয়ার ফ্লো অন অল সার্কিট ভেরিয়েবল, এখানে চারটা বাস আছে, 3টা জেনারেটর আছে, আর 2টা বাসে আছে লোড আছে, ট্রান্সমিশন লাইন আছে 5টা সম্ভবত। তো এই দুইটা নেটওয়ার্কের ওইটা সলভ করার আগে আমার মনে হয় এই নেটওয়ার্কটা আমরা সলভ করবো। আমরা যে সিম্পলিফাই করলাম এক্সপ্রেশনটা, সিম্পলিফাই করলাম ইকুয়েশনটা, তাই না? 11 ইকুয়েশন আবার এখানে আবার লিখছে ইকুয়েশন নাম্বার 11,
এই এই ইকুয়েশনটা এখানে দেওয়া আছে 12 যেমন 11 নাম্বার ইকুয়েশনের ইলাবোরেশন মানে ডিটেইলিং, এরপরে 13 ডিটেইলিং সামারাইজ করছে আর কি ওই টার্মগুলো B1 পার্টিকুলার অ্যাঙ্গেলের সাথে কোন নোডের সাথে অন্য একটা নোডের সাথে এভাবে সিম্পলিফাই করে তারা একটা এক্সপ্রেশন পেলো, সেইটা হচ্ছে ওয়াই বাসের এলিমেন্টগুলো এখানে দেওয়া আছে। এরকম করে আমরা ওয়াই বাসটা ফর্ম করলাম। তারপর এখন ইনজেকশনটা কনসিডার করছে, যেমন 2 1 -4 পাওয়ার ক্যাপাসিটি এটা কনসিডার করছে। করে টোরে সলভ করলে তারা এই যে একটা ভ্যালুটা পাচ্ছে। তো এই থিটার ভ্যালু যখন বের করতে পারলো তখন দেখা যাবে যে আমরা পাওয়ার ফ্লো কোনটা কোন লাইনের ভিতর দিয়ে কতটুকু ফ্লো হচ্ছে সেটা বুঝতে পারবো। যেমন 0.25 1 থেকে 1.5 এভাবে ফ্লোটা বের করছে পার ইউনিটে। এখানে 100 দিয়ে গুণ করলে এমবি মেগাওয়াটে পাওয়ার ফ্লো পাওয়া যাবে। তো এটা আমরা সলভ করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক বা কাজ আমরা করব। এরপরে আমরা পরে জেনারেলাইজেশন করব যে একটা নেটওয়ার্ককে আমি একটা সিঙ্গেল ইকুয়েশনের ভিতর কিভাবে নিয়ে আসতে পারি, সেইটা আমরা এই 5 নাম্বার পয়েন্টটা পরে করব। আপাতত এই ইকুয়েশনটা সলভ করব। 3 নাম্বার ফিগারের যে রেজাল্টগুলো পেলো এইটা সলভ করব। তো আমার মনে হয় আজকের মতো আমরা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। আর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি।